19 শতকের মাঝামাঝি সময় কলকাতার রাস্তা দিয়ে চলেছে একটা ঘোড়ার গাড়ি। ঘোড়া টকবক টকবক করে দৌড়েছে। সেই ঘোড়ার গাড়ি এসে থামলো উত্তর কলকাতার বাদুর বাগানের একটা বিশাল পাঁচিল ঘেরা গেটের সামনে। ঘোড়ার গাড়ি থেকে নামলেন একজন ভদ্রলোক। তার পরনে ধুতি, কালো পেড়ে ধুতি, আর গায়ে সার্জের পাঞ্জাবি, আর কাঁধে একটা উত্তরীয়। আর সেই গৃহকর্তা গেট খুলে বেরিয়ে এলেন। তার পরনে ধুতি, গায়ে চাদর আর পায়ে চুটি। তো যিনি ঘোড়ার গাড়ি থেকে নামলেন তিনি সঙ্গে সঙ্গে হাত জোর করে নমস্কার করে বললেন যে এসেছি, খাল নয়, বিল নয়, এবার একদম সাগরের কাছে এলাম। সঙ্গে সঙ্গে যিনি গৃহকর্তা তাকে সম্ভাষণ করতে এসেছিলেন তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ এসেছেন, খুব ভালো। হাসতে হাসতে বললেন, এসছেন যখন পড়েছেন সাগরে, নিয়ে যান কিছু নোনা জল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, দুই প্রথিতযশা মহামানব ঊনবিংশ শতাব্দীর, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। তাদের প্রথম দেখা। একজন হলেন যিনি ঘোড়ার গাড়ি থেকে নামলেন, তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আর যিনি তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে গেলেন গৃহকর্তা, তিনি হলেন তৎকালীন পণ্ডিত সমাজের শিরোমণি, দয়ার সাগর, করুণার সাগর, বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তো তাদের মধ্যে প্রথম যে দেখা আর এই যে কথাবার্তা, এই প্রথম দেখাতেই তাদের মধ্যে আত্মীয়তার সুর, একটা যেন প্রথম দেখার আত্মীয়তার সুর আমরা দেখতে পেলাম। নমস্কার, আজকের আমাদের বিষয় হাউ টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল। আমাদের যে সংযোগ বাড়াবার, দক্ষতা বৃদ্ধির যে কিছু উপায় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটু আগে আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করলাম, যে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম সাক্ষাৎ, সেই প্রথম সাক্ষাতে দুজনের মধ্যে যে আত্মীয়তার বন্ধন গড়ে উঠেছিল, তার মূলে কিন্তু প্রথমেই ছিল কমিউনিকেশন স্কিলের আদর্শ ব্যবহার। রামকৃষ্ণদেবের কথায় যে খাল নয়, বিল নয়, সাগরে এসে পড়েছি, তার মধ্যে যে হিউমার ছিল, যে হাস্যরস ছিল, যে আনন্দপূর্ণ অভিব্যক্তি ছিল, সেটা বিদ্যাসাগরকে মুগ্ধ করেছে। তিনিও তার হিউমারের মাধ্যমে প্রতি উত্তর দিয়ে বললেন, এসেছেন যখন একটু নোনা জল নিয়ে যান। তো এই যে হিউমারটা, এই যে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে দুজন যুগন্ধর ব্যক্তি প্রথম দেখার পরে যে আত্মীয়তাপূর্ণ সম্পর্ক গড়ে উঠল, এটা কিন্তু কমিউনিকেশন স্কিলের একটা খুব বড় টিপস হতে পারে। যদিও আমরা জানি যে বিদ্যাসাগর এবং ঠাকুর রামকৃষ্ণদেব দুজনের মত, দুজনের পথ সব কিছু একদম বিপরীত ছিল, কিন্তু তাই বলে তাদের মধ্যে আত্মীয়তা বা বন্ধুত্বে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়নি। তার মানে দুজনেই কমিউনিকেশন স্কিলের একেবারে অসাধারণ উদাহরণ স্থাপন করেছিলেন। আর আমরা জানি যে তাদের দুজনের প্রথম সাক্ষাৎ একটি কিংবদন্তি হয়ে আছে। আসুন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমাদের বেশ কিছু টিপস আছে এই কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করার জন্য, কারণ আমরা সব সময় কমিউনিকেশনের জগতেই বাস করছি। যেভাবেই কমিউনিকেট করি, কথায় করি, ফোনে করি, হোয়াটসঅ্যাপে করি, যেভাবেই করি না কেন, এই কমিউনিকেশন, এজ অফ কমিউনিকেশন আমরা কিন্তু বাস করছি। তা আমরা যদি পারস্পরিক কথা কমিউনিকেশন করি, তাতে একটি সুন্দর রুল আছে, 70-30, 70%, 30%। কীরকম? ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, বা দেখা হলো, প্রথম দেখা হলো, বা পরিচিত কারোর সঙ্গে, আপনার কি করা উচিত? প্রথমেই আমাদের করা উচিত, আমরা কি করি সাধারণত, আমরা কথা বলতে থাকি আর বলতে আরম্ভ করি নিজেই। হ্যাঁ, কেমন আছেন, হাই হ্যালো, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদের কি বলতে হবে? আমাদের প্রথমে শুনতে হবে। ওই যে 70-30 রুল বললাম, 70% লিসনিং, মানে শোনা, তিনি কি বলতে চাইছেন। হয়তো তিনি কোনো সমস্যা নিয়ে বলতে চাইছেন, অথবা কোনো আনন্দের সংবাদ শেয়ার করতে চাইছেন। 70% সময় আমরা যদি 5 মিনিট কথা বলি, তার 70% সময় আমাদের ব্যয় করতে হবে, আমাদের দিতে হবে তার কথা শোনার জন্য। যেন বলে না, শোনার অভ্যাস করে প্রথমে শুনতে হবে, আর 30% সেটা তখন আমরা প্রতি উত্তর দেওয়ার জন্য। এই শোনা এবং বলা, 70-30 রুল,
এই রুলটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই রুলটা বেশিরভাগ সময় আমরা ভুলে যাই, আর ভুলে যাওয়ার জন্য কি হয়ে যায়, আমাদের মিসকমিউনিকেশন হয়ে যায়। আমরা কমিউনিকেট করতে চেষ্টা করি, বাট উই হ্যাভ ফেইলড। আমরা ভুল বোঝাবুঝির শিকার হয়ে যাই। বহু সময় আমরা অর্ধেক কথা শুনি, অর্ধেক কথা বলি। এটা একটা বিশাল আমাদের কিন্তু মানে লুপহোলস। এটাকে অতিক্রম করতে গেলে 70-30 রুল আমাদের মানতেই হবে। এইটা মানলেই আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটাকে উন্নত করতে পারবো। সে যেখানেই হোক, সে আমি স্কুলে পড়াশোনা করি, স্যারের সঙ্গে কমিউনিকেশন করি, অথবা কলেজে পড়াশোনা করি, কি বসের সঙ্গে কমিউনিকেট করি, অথবা ইন্টারভিউ দিতে যাই, সব জায়গায় কিন্তু 70-30 রুল একেবারে প্রযোজ্য। এটা সার্বজনিক, সর্বকারী। দ্বিতীয় হচ্ছে, আমরা যখন কথা বলি তখন আমাদের কিন্তু ক্ল্যারিটি থাকা চাই, মানে স্বচ্ছতা থাকা চাই। যে কথাটা আমি বলছি সেই কথাটা আরেকজন যে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, পরিষ্কারভাবে শুনছেন কিনা, কোনো অস্পষ্টতা আমাদের নেই তো। আমরা যে কথা বলি সেই কথার মধ্যে কিন্তু অনেক সময় অস্পষ্টতা থাকে, ধোঁয়াশা থাকে, ফলে সেই মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি অনেক কিছু কিন্তু হয়ে যায়। আমাদের দ্বিতীয় যে একটি বিষয় মনে রাখতে হবে সব সময়, ইংরেজিতে ক্ল্যারিটি বা স্বচ্ছতা, বা একদম সুন্দরভাবে পরিচ্ছন্নতার সঙ্গে আমরা কি বলতে চাইছি, সে আমার নাম হোক, আমার অ্যাড্রেস হোক, আমার ফোন নাম্বার হোক, কিংবা অন্য কোনো বিষয় সম্বন্ধে আলোচনা, সেটি কিন্তু আমাদের পরে পরিষ্কারভাবে রাখতে হবে। এর একটা খুব সুন্দর উদাহরণ যদি দিতে পারি, ধরুন আমি ইন্টারভিউ দিতে গেছি। তা ইন্টারভিউ দিতে গিয়ে যখন কিছু জিজ্ঞাসা করছেন, আমরা জানি প্রথমে ইন্টারভিউ দিতে গেলে জিজ্ঞেস করেন, যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি জিজ্ঞেস করছেন। তো আমি যদি তখন আমার যে কথাটা বলার, আমি তার উত্তর জানতে পারি, নাও জানতে পারি, দুটি হতে পারে। তখন জিজ্ঞেস করা হলো যে আপনি আপনার আসতে বাড়ি থেকে এই ইন্টারভিউ অফিস পর্যন্ত কতক্ষণ সময় লাগে? আমি ঘড়ি দেখিনি, কারণ আমি টেনশনে আছি, আমি নার্ভাসনেসের মধ্যে আছি, একটা আমাদের মধ্যে একটা সবসময় একটা উথাল পাতাল কাজ করছে যে কি হবে না হবে। ফলে আমি ঘড়ি দেখিনি, ঘড়ি দেখতে ভুলে গেছি যে কতক্ষণ টাইম লাগে। আমি ভাবিনি এই প্রশ্ন আসবে, আসতেই পারে, যে কোনো প্রশ্ন আসতে পারে। আমি যদি খুব আমার ভেতরে কনভিকশন থাকে আর ক্ল্যারিটি থাকে, আমি সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দেবো, যে 30 মিনিট কি 25 মিনিট কি 50 মিনিট, যে কোনো একটা উত্তর দিয়ে দেবো। এই যে পরিচ্ছন্নভাবে উত্তরটা দেওয়া, এটা হচ্ছে একটা ক্ল্যারিটি বা স্বচ্ছতা। পরিষ্কারভাবে সুন্দরভাবে এই কথাটাকে বলে দেওয়া আর কি। তৃতীয়ত কি, যখন আমরা জন্য কোথাও কথা বলি তখন অনেক সময় ফাম্বল করি। মানে কি, মানে আমরা কেউ একটা দ্বিধার মধ্যে থাকি, মানে একটা বলতে গিয়ে আরেকটা বলি, একটা বলতে গিয়ে অন্য জায়গায় চলে যাই। এই যে কথাবার্তা বলার সময় এই যে ফাম্বলিং করা, এটা কিন্তু আমাদের একটা খুব বড়, মানে কি বলবো, এটা ঠিক আমাদের গুণ নয়, এটা কিন্তু আমাদের খুব বড় দোষ। এতে আমাদের কমিউনিকেশন স্কিলটা কমে যায়, বাড়ার চেয়ে কমে যায়। হয়তো আমরা খুব ভালো কথা বলতে পারি, কিন্তু যখনই ফাম্বল করতে আরম্ভ করবো, একটা বিষয় কেউ জানতে চাইলে আমি যখনই সেটাকে আমি ঘুরিয়ে পেঁচিয়ে দেব, তখন কিন্তু আমাদের কমিউনিকেশন স্কিল যেটা ইমপ্রুভ করার পরিবর্তে সেটা ড্রপ করতে থাকে। আমরা যখন কথা বলবো কারোর সঙ্গে, যে কোনো সঙ্গে কথা বলবো, কার যেখানে কথা বলি, যেখানে যেরকম, মানে আমার যদি বস জিজ্ঞেস করেন কোনো কাজ সম্বন্ধে, আমি ফাম্বল না করে আমি যেটুকু জানি আমি সেটুকুও বলবো, আর যেটুকু জানি না সেটুকুও আমি স্বীকার করবো। তাহলে কিন্তু তারও আমার সম্বন্ধে ধারণা, মানে তার কাছে আমার সম্বন্ধে একটা পরিচ্ছন্ন ধারণা এই হবে, উনি ফাম্বল করছেন না। মানে ফাম্বল কখন করে মানুষ ফাম্বল করে, মানুষ ভাবে যে শুনছেন তিনি ভাবছেন উনি মিথ্যে কথা বলছেন বা কিছু চেপে যাচ্ছেন। এই ধারণা যেন না হয়, বসের কাছে যেন না হয়। ইন্টারভিউ করলে তো চলবেই না কখনো ফাম্বল করা। যা জানি তাই বলবো, যা জানি না পরিষ্কার বলে দেবো আমি এটা জানি না। বা আর যদি বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি, বা নতুন কোথাও গিয়ে কথা বলি, বা কখনো কোনো আমি স্পিচ দিতে যাচ্ছি কোনো সঙ্গে, বা ক্লাস দিতে যাচ্ছি, সব জায়গায় কিন্তু ফাম্বল করাটা মোটামুটি এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চলে একটু পরিচ্ছন্নভাবে আমাদের কিন্তু কথা বলতে হবে। আরেকটি জিনিস আছে যেটি আমাদের অনেক সময় আমরা ভুলে যাই, সেটা হচ্ছে আমাদের মধ্যে আমরা যা বলি তার পেছনে অনেক সময় আমাদের নিজেদেরই যে কনভিন্সিং অ্যাটিটিউড সেটা থাকে না। মানে আমরা নিজেরাই নিজেদের যা কথা বলছি তার উপর বিশ্বাস নেই, মানে আত্মবিশ্বাস,
আমরা যে কথা বলছি সেই কথাগুলোর পেছনে যদি আমাদের আত্মবিশ্বাস না থাকে, মানে আমি যেটাকে সত্যি বলে মনে করছি সেটা ভুল হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু আমার যদি আত্মবিশ্বাস থাকে আমি সেটা সেই কথাটাই আমি বলবো অন্যের সঙ্গে কথা বলার সময়। আমার যদি আত্মবিশ্বাস না থাকে, মানে কনভিন্সিং অ্যাটিটিউড যদি না থাকে, আমি কিন্তু যদি কিছু বোঝাতে যাই অপরকে আমি কিছুতেই বোঝাতে পারবো না, কারণ আমার আত্মবিশ্বাস নেই। আর আত্মবিশ্বাস হলে তবে আমি অপরকে বোঝাতে পারবো আমার কথা, যে আমার এই কথাটা বলছি আমি যুক্তি দিয়ে, যুক্তি যত থাক, যত তথ্য দিক, আত্মবিশ্বাস একটা বড় কথা। যিনি শুনছেন তিনি ভাবছেন যে তার আত্মবিশ্বাস যদি যে বক্তার থাকে তাহলে তিনি খুব ভালোভাবে মনে নেবেন, হ্যাঁ এটা ঠিক হতেই পারে, ভুল হতে পারে, কিন্তু ঠিক কথাটা কিন্তু তার কাছে ঠিকভাবেই যাবে। সেই জন্যে কোনো কথা বলার সময় কনভিন্সিং অ্যাটিটিউড, মানে আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের কিন্তু কথা বলতে হবে, তাহলে সেই কথাটা সঠিকভাবে সঠিক জায়গায় আমরা কমিউনিকেট করতে পারবো। কমিউনিকেট করা, আমাদের কাছ থেকে কমিউনিকেট করা, অপরের সঙ্গে আমাদের আমরা যে কথা বলতে চাই সে ভাব বিনিময় করা। ভাব বিনিময়ের মাধ্যম ভাষা আমরা জানি, কিন্তু কমিউনিকেট করতে গেলে কিছু কিছু টিপস আমাদের অবশ্যই মনে রাখতেই হবে। এগুলো মনে না রাখলে আমরা কিন্তু আমাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে পারবো না। আর আমরা জানি কমিউনিকেশন একটা বিশাল জিনিস, সেটা ব্যবসা হোক, মার্কেটিং হোক, জানি মার্কেটিংয়ে কমিউনিকেশন স্কিল শেখানো হয়, ইন্টারভিউ হোক কি বাড়িতে হোক, এমনকি বন্ধু বান্ধবদের সাথেও কমিউনিকেশন কীভাবে করবো সেটাও আমাদের শিখতে হয়। সেখানে হয়তো কিছু হিউমার থাকতে পারে, কিছু হাসি ঠাট্টা থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু সব কিছুর মধ্যে আরেকটা পয়েন্ট আমরা মনে রাখবো, আমরা যেন লিমিট না ছাড়িয়ে যাই, আমাদের যেন ব্যালেন্স, মানে আমরা সব সময় কথা বলার সময় ব্যালেন্স রাখবো, এই ব্যালেন্সটা যেন আমরা না ছাড়িয়ে যাই। আর আমরা ধান ভানতে শিবের গীত বলে বাংলা একটা খুব সুন্দর প্রবাদ আছে, মানে ধান ভানতে শিবের গীত। আরে আমরা ধান ভানছি মানে ধান ভানার জন্য, তখন তো শিবের গীত গাওয়ার দরকার নেই, কিন্তু আমরা অনেক সময় ধান ভানতে শিবের গীত চাই। মানে একটা কথা নিয়ে আরম্ভ করলাম, ধরা যায় ভূগোল নিয়ে আরম্ভ করলাম, আমরা চলে গেলাম ইতিহাসে, কি বিজ্ঞান নিয়ে আরম্ভ করলাম, আমরা চলে গেলাম দর্শনে। এইটা করলে কিন্তু চলবে না। মানে আমরা ধরুন একটা সমস্যা নিয়ে আরম্ভ করলাম, আমরা চলে গেলাম অন্য জায়গায়। এই যে কমিউনিকেশন, এই স্কিল থাকলে কিন্তু আপনার কথা অন্যরা শুনবে না, হয়তো শোনার ভান করবে কিন্তু শুনবে না। আর কি দরকার? আর দরকার আমাদের মধ্যে একটা, যখন আমরা কথা বলবো তখন তার মধ্যে একটা আনন্দোচ্ছল, একটা হাসি, একটা, আমি যখন কারোর সঙ্গে প্রথম যখন আলাপ করছি, সে প্রথম আলাপেই যেন আমি তার মন জয় করে নিতে পারি, আমার প্রথম পরিচয়টাই এমনভাবে হবে। সবসময় বলে যে স্মাইলিং ফেস, এই যে আনন্দময় যে মানে মুখ, সেটা কিন্তু অনেক কিছু, অনেক না বলা কথাকে বলে দেয়। মানে আমি আনন্দের সঙ্গে যখন কাউকে শুধু একটু নমস্কার জানাই, শুধু যে নমস্কার, যে আমিও, কি কেমন আছেন, এইটুকু কথার মধ্যেও কিন্তু যদি আমাদের আন্তরিকতা আর আমাদের হাস্যোজ্জ্বল মুখোজ্জ্বল থাকে, তাহলে কিন্তু আমরা তার মন প্রথমেই আমরা জয় করে নিতে পারবো। এটা একটা কিন্তু বিশাল ব্যাপার। আমরা যদি গোমরা মুখে কারোর সঙ্গে নমস্কার করি, কি আমার ভেতরে হয়তো অনেক কিছু সমস্যা আছে, থাকতেই পারে, সবারই সমস্যা আছে, কিন্তু সেটা যদি যখন আমি যার সঙ্গে কথা বলছি তার সঙ্গে যদি প্রথমেই আমার সমস্যার কথা বলতে চাই, আরম্ভ করে দিই, বা সমস্যা দীর্ণ মুখ নিয়ে আমি যদি পরিচয় করি কারোর সঙ্গে, তাহলে কিন্তু সেটা কখনোই গুড কমিউনিকেশনের উদাহরণ হতে পারে না। লাস্ট আরেকটা কথা বলে আজকের এপিসোডটা শেষ করব। সেটা হচ্ছে ডেল কার্নেগি আমেরিকা একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন, সফল ব্যবসায়ী ছিলেন। সেই কার্নেগি বহু লোকের সঙ্গে খুব ছোটবেলা শুরু করে বিশাল বড় ব্যবসায়ী হয়েছিলেন। কার্নেগি ফাউন্ডেশন আছে, তিনি একটি সুন্দর বই লিখে গেছেন, হাউ টু উইন অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। তাতে একেবারে মানে প্রবাদ বাক্যের মতো একটা কথা লিখে গেছেন, যে আপনি কখনো তর্কে জিততে পারেন। সবাই ভাবে কি কথা, তর্কে জিততে পারেন না আবার কি? আমি যুক্তি দিয়ে তর্ক করি, বড় বড় আগেকার দিনে সব পণ্ডিতদের তর্কের কথা আমরা জানি, এখনকার দিনেও জানি। অমর্ত্য সেনের একটা বিখ্যাত বই লিখে গেছেন, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, তর্কপ্রিয় ভারতীয়। আর আমরা বাঙালিরা তর্ক করতে খুবই ভালোবাসি। কিন্তু ডেল কার্নেগির কথা যদি মনে রাখতে পারি, যে আপনি তর্কে জিততে পারেন। ধরে নিন একজনের সঙ্গে আমার তর্ক হচ্ছে, যে কোনো বিষয় নিয়ে, আপনি যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে
তত্ত্ব দিয়ে তথ্য দিয়ে আপনি জিতে গেলেন, কিন্তু সত্যি কি আপনি জিতে গেলেন? না, আপনি জিতে গেলেন। কারণ যিনি অন্য পক্ষে আছেন, অপরদিকে আছেন, আপনার বিপরীতে আছেন, তিনি হেরে গেলেন, কিন্তু তিনি পরাজয়কে মেনে নিতে পারলেন না। কেন? ওই যে তিনি মন থেকে মেনে নিতে পারেননি, কারণ আপনি তাকে হারিয়েছেন। হারার যে জ্বালা বা পরাজয়ের যে জ্বালা কিন্তু এটাকে এড়ানো যায়। কিভাবে এড়ানো যায়? আপনি তর্ক করবেন। ওই যে ডেল কার্নেগি বলেছেন, আপনি তর্ক করবেন, কারণ তর্কে জিততে পারেন। আপনি আপনার যুক্তি রাখুন। আপনি কখনো কোনো মতের সঙ্গে ডিসঅ্যাগ্রি হন, মানে এই মতটা হয়তো আপনার ভালো লাগছে না, আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমার এই মত, এখন তোমার এই মতটা, আমি এই মতটায় বিশ্বাস করি, তুমি এই মতটায় স্টিক করে থাকো, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি তোমার মতে এগো, আমি আমার মতে এগোচ্ছি। তো ডেল কার্নেগির এই যে কথাটা, তর্কে আপনি কখনো জিততে পারেন না। আর আপনি যখন আপনার কথা কখনো বলবেন, সব সময় কিভাবে বলবেন? উইথ হামিলিটি অ্যান্ড ডিগনিটি। মানে আপনার কথা যখন রাখবেন, সবসময় কথা আমাদের নম্রতা, বিনয় একটা বিদ্বান লোকের ভূষণ। আমরা সংস্কৃতি জানি যে বিদ্যা দদাতি বিনয়া, বিনয় বিভূষণ, কিন্তু সে বিনয়ের সাথে থাকবে কি থাকবে না, আমার ব্যক্তিত্বের পরিচয় থাকবে। হামিলিটি যেমন থাকবে, ডিগনিটি থাকবে। ডিগনিটি ইংরেজিতে একটা বিশাল শব্দ। সেই ডিগনিটি মানে আমার যে শিক্ষাগত যোগ্যতা, আমার যে মানুষ হিসেবে আমার যে একটি পরিচয়, সেই পরিচয়টা যেন আমি হারিয়ে না ফেলি। আমাকে সেজন্য ব্যালেন্স করে চলতে হবে, যে ডিগনিটি থাকবে, হামিলিটি থাকবে, বিনম্রতা থাকবে, কিন্তু তার সঙ্গে নিজের প্রতি আত্মমর্যাদা বোধ থাকবে। আজকে ধন্যবাদ, এই কথা বলে আজকের এপিসোড শেষ করছি। নমস্কার।